বসে আছি অফিসের বাহিরে। আজকে একটু আগেই আমাকে অফিস থেকে বের করে দিয়েছে, কারণ আমার নাকি এই অফিসে কাজ করার যোগ্যতা নাই। আজ প্রায় 3 বছর থেকে এই অফিসে কাজ করছি। কখনো কেউ আমাকে বলেনি যে আমার কাজের কোনো ত্রুটি আছে। হঠাৎ করে অফিসের বসের কি হলো, সেই তো বলছিল সে আমার কাজে খুশি হয়েছিল। আজকে সেই বসই নাকি বলেছে যে আমার এই অফিসে চাকরি করার যোগ্যতা নাই। তাই পিয়ন এসে আমাকে বরখাস্ত করার চিঠিটা হাতে ধরিয়ে দিল। কি দোষ ছিল আমার তা জানারও সুযোগ দিল না। আমি নীল, 3 বছর আগে অনার্স পাশ করে এই অফিসে চাকরি নিয়েছি। আমার পরিবারে মা আর একটা ছোট বোন আছে। বাবা মারা গেল আমি যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। মা আমাকে আমাদের যতটুকু সম্পত্তি ছিল তা বিক্রি করে অনার্স পাশ করিয়েছে। পরিবারের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে অনার্সে পাশ করেই চাকরিতে যোগ দিয়েছিলাম। একটু আগেই চাকরিটা চলে গেল। কি করব এখন আমি? আবার কি অফিসে যাব, গিয়ে অফিসের বসের সাথে কথা বলবো? না থাক, যেখানে থেকে আমাকে বের করে দিয়েছে সেখানে কোন মুখ নিয়ে যাব? আগের বস তো এমন করেনি। নতুন একটা কাজ খুঁজতে হবে। এসব ভাবতে ভাবতে কখন যে বিকাল হয়ে গেছে নিজেও জানি না। চলে আসলাম বাসায়। আমি আর আমার কলিগ জয় মিলে এই বাসা ভাড়া নিয়েছি। কিছুদিন আগেই ওর সাথে পরিচয়। বাসায় এসে শুয়ে আছি, এমন সময় ছোট বোন ফোন দিল। কেটে দিয়ে কল ব্যাক করলাম। হ্যালো রিয়া। ভাইয়া, কেমন আছিস? ভালো রে, তুই আর মা কেমন আছিস? ভালো, কিন্তু মায়ের তো ওসব ওষুধ প্রায় শেষের পথে। আর কদিন যাবে? একদিন। ও চিন্তা করিস না, আমি টাকা পাঠিয়ে দিব। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? বল। বলছিলাম কি, আমি তো কলেজে উঠেছি, তাই। তাই কি বল? না মানে একটা স্মার্টফোন কিনে দিলে। ও ফোন নিবি? হুম, তোর কাছে টাকা না থাকলে দিতে হবে না। কি যে বলিস না, এই প্রথম কিছু চাইলু আমার কাছে, আমি কি না করব? আচ্ছা কিনে দিবনি। আচ্ছা রাখছি তাহলে, আর টাকা তাড়াতাড়ি পাঠাস। মায়ের খেয়াল রাখিস। কথা বলে ফোনটা রেখে দিলাম। আজকে প্রথম রিয়া আমার কাছে কোনো কিছু চাইলো। রিয়ার বয়স প্রায় 16 বছর হবে। এই 16 বছরে আমার কাছে আজকে প্রথম কিছু চাইলো। কেমনে না করি, কেমনে বলি যে আমার চাকরিটা নাই? এদিকে মাসের শুরুতেই চাকরিটা নাই। কি করে রিয়ার জন্য একটা ফোন কিনবো? চাকরিটা থাকলে সহজেই কিনে দিতে পারতাম। কাছে আছে মাত্র 5,600 টাকা। মায়ের ওষুধ কিনতে লাগবে 2,000 টাকা। বাজার খাওয়ার জন্য কম করে হলেও 3,000 টাকা লাগবে। তাহলে আমার কাছে টাকা থাকবে মাত্র 600 টাকা। তাহলে রিয়ার জন্য ফোন কিনবো কি দিয়ে? এসব ভাবছি এমন সময় জয় আসলো অফিস থেকে। জয় জানে না আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। কিরে, দুপুরের পরে অফিসে দেখলাম না কেন? আর দেখতে পাবি না রে। কেন, কি হয়েছে? আমাকে বরখাস্ত করেছে আর বলেছে আমার নাকি ওই কাজ করার যোগ্যতা নাই। কে বলেছে? বস। আরে বস তো অফিসে আসেইনি, আজকে তার মেয়ে এসেছিল। আর বস কালকে এসে সবাইকে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিবে। ও, তো আমাকে বরখাস্ত করলো কেন? জানি না তো, দেখি কালকে স্যারের সাথে কথা বলবো। আচ্ছা। রাত 8টার দিকে বাসায় 5,000 টাকা পাঠিয়ে দিলাম। তারপর রিয়াকে ফোন দিলাম। হ্যালো, টাকা পাঠাইছি, আর আমি কিছুদিন পর তোর ফোন কিনে বাড়িতে আসব। আচ্ছা। রাখলাম। ভালো থাকিস। হুম। চলে আসলাম বাসায়। বাসায় এসে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে আর তাড়াতাড়ি উঠলাম না। জয় সকালে উঠে চলে গেল অফিসে। আমি শুয়েই থাকলাম। ওদিকে অফিসে আগের বস আজকে অফিসে এসেছে। এসেই সবাইকে একসাথে হলরুমে ডাকলো। এক এক করে সবাই আসলো। সবার পর স্যার আসলো। এসেই আপনাদের সবাইকে এখানে ডাকার একটা কারণ আছে। তা হলো কালকে থেকে আমি অফিসে আসবো না। কালকে থেকে আমার একমাত্র মেয়ে অফিসে আসবে। স্যার, তাহলে আমাদের ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিন। ওকে, দিচ্ছি। রিমি, এদিকে আসো তো মা। জি, আসছি। এই হলো আমার মেয়ে রিমি, আর এই আজকে থেকে তোমাদের বস। ওয়েলকাম ম্যাম। স্যার তারপর রিমিকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে স্যার বলল,
নীলকে দেখতে পাচ্ছি না। নীল কই? স্যার, নীলকে তো ম্যাডাম কালকেই বের করে দিয়েছে। কেন? নীলের নাকি এই অফিসে কাজ করার যোগ্যতা নাই। কে বলছে সব? জি, ম্যাম বলেছে। এখন নীলকে ফোন দিয়ে অফিসে আসতে বলো। জি স্যার। আজকের মতো যে যার কাজে যান। আসলে স্যার আবার আমাকে একটু বেশি ভালোবাসে, কারণ আমি তার কাছে সাহায্য করি। জয় বাহিরে এসে আমার কাছে ফোন দিল। জয় বল। আরে তাড়াতাড়ি অফিসে চলে আয়। কেন, কি হয়েছে? আরে বেটা, তোর চাকরি আবার ফিরে পাইছিস তাই। কে বলল? স্যার নিজে বলেছে। ও আচ্ছা, আমি আসছি। চলে আসলাম অফিসে। এসেই নিজের ডেস্কে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে বলল স্যার নাকি ডাকছে। আমি সোজা স্যারের কেবিনে ঢুকে গেলাম। আপনারা ভাবছেন অনুমতি নিলাম না কেন? কারণ স্যারই অনুমতি নিতে না করছে। ভিতরে গিয়ে দেখি স্যার সোফায় বসে আছে, আর স্যার চেয়ারে একটা মেয়ে অপর পাশে হয়ে বসে ফাইল দেখছে। আমি বললাম, স্যার আমায় ডেকেছিলেন? আরে নীল, আসতো, বসো চেয়ারে। জি বলেন। আসলে কালকে না বুঝে তোমাদের নতুন বস তোমাকে বরখাস্ত করেছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে স্যার কি বলছেন? মানুষ মাত্র ভুল হওয়াটাই স্বাভাবিক, এতে মাপ চাওয়ার কি আছে? কিছু মনে করো না বাবা। না স্যার, কিছু মনে করিনি। আচ্ছা বাদ দাও। আর এই হলো আমার মেয়ে রিমি, তোমাদের নতুন বস। হ্যালো ম্যাম। ম্যাডাম পিছনে ফিরে আমার দিকে তাকাতেই আমি অবাক। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম। আমি কাকে দেখছি? এই মেয়ে এখানে এলো কি করে? আমি অবাক হয়ে রিমি ম্যামের দিকে তাকিয়ে আছি। তা দেখে স্যার বলল, তোমরা কথা বলো, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা বাবা, যাও। স্যার চলে গেল। আমিও উঠে চলে আসবো এমন সময়। আপনি কোথায় যাচ্ছেন মিস্টার নীল? না মানে আমার কাজ আছে। ওই, তোকে আমি যেতে বলছি? না ম্যাম। তো সাহস কম না, সামান্য কর্মচারী হয়ে মালিকের সামনে বসিস? সরি ম্যাম, আমি আগে থেকেই জানি রিমি এমন। চলে যা, গিয়ে কাজ কর। চলে আসলাম নিজের ডেস্কে। এসে চেয়ারে বসে বসে ভাবছি আমার আর এ অফিসে চাকরি করা হলো না। কারণ হলো ম্যাম। হ্যাঁ ম্যাম, তিনি আমাকে এ অফিসে কাজ করতে দেবে না। আসলে ম্যাম মানে রিমি হলো আমার এক্স কফ। আজ থেকে প্রায় 3 বছর আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়। আমি ব্রেকআপ করেছি কারণ হলো রিমি বা অনেক ধনী, তাদের টাকা পয়সার অভাব নেই। আমি রিমিকে প্রচণ্ড ভালোবাসতাম, এখনও বাসি। রিমিও আমায় অনেক ভালোবাসতো। আমি রিমির সাথে ব্রেকআপ করি কারণ হলো আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। মনে পড়ে গেল রিমির সাথে শেষ দিন দেখা করার কথাটা। দিনটি ছিল সোমবার। আমি সেদিন ক্লাস শেষে রিমিকে নিয়ে ভার্সিটির জারুল গাছতলায় চলে গেলাম। এইখানটায় কেউ আসে না। আমি বলতে শুরু করলাম, রিমি, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। দূর, দেখো, সব সময় আমার ফাজলামো ভালো লাগে না। আমি সিরিয়াসলি বলছি। মজা করো না তো। আমি অন্য একজনকে ভালোবাসি, তোমাকে আর ভালো লাগে না। মিথ্যা বললাম, আমি শুধু রিমিকেই ভালোবাসি। কি বলছো তুমি? অন্য কাউকে ভালোবাসো মানে? আমি রুষাকে ভালোবাসি। আমি বিশ্বাস করি না। আমাদের 2 বছরের রিলেশন এটা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন এমন করছো? আমি কিছু বলতে পারবো না। আজকে থেকে তুমি তোমার মতো চলবে, আমি আমার মতো। বাই। চলে আসলাম রিমির কাছে থেকে। পিছন থেকে অনেক ডাকছে, শুনেও না শোনার ভান করে চলে আসলাম। রিমিকে কিছু বলার সুযোগও দিলাম না। আসলে আমি রুষাকে ভালোবাসি না, রিমিকে ভালোবাসি। আর রিমির ভালোর জন্য রিমিকে মিথ্যা বলে ব্রেকআপ করলাম। কারণ হলো রিমির বাবার অনেক টাকা আছে। আমার মতো একটা গরিব ছেলের সাথে তাকে কখনোই বিয়ে দেবে না তার বাবা। বলেই আমি রিমির ভালোর জন্য ব্রেকআপ করে আসছি। আমি রিমির ভালোর জন্য বললাম, কারণ পরে যদি তার বাবা আমার সাথে বিয়ে না দেয় তাহলে রিমি নিজেকে শেষ করে দিবে। তাই আমি মিথ্যা বলে ব্রেকআপ করে আসলাম। হঠাৎ করে জয়ের ডাকে বাস্তবে ফিরলাম। তার মানে এতক্ষণ আমি ধান্দা দেখছিলাম। জয় বলতে লাগলো, কি রে, দুপুর হয়ে গেছে, খাইতে যাবি না? না রে, আজকে কয়েকটা কাজ জমা পড়ে আছে। দেরিতে আসছি তো, তাই কয়েকটা ফাইল জমা হয়েছে। আরে খেয়ে এসে কাজ করিস। তুই যা, আমি পরে খেয়ে আসবো। আচ্ছা। জয় চলে গেল আর আমি কাজে মন দিলাম। একটু পর আমার পাশের ডেস্কের অরণি নামের মেয়েটা বলল,
কি ব্যাপার নীল সাহেব, খেতে যাবেন না? আজকে খাওয়া হবে না, কয়েকটা কাজ পড়ে আছে, পরে যাব। ও আচ্ছা। অরুণী চলে গেল। আমি আবার আমার কাজে মনোযোগ দিলাম। তারপর আমি কাজ করতে করতে সব ফাইলগুলো প্রায় শেষ করে ফেলেছি। আর মাত্র একটা ফাইল আছে। এদিকে খুব ক্ষুধা লাগছে, তাই ভাবলাম আর তো মাত্র ফাইল আছে, তাইলে ক্যান্টিন থেকে কিছু খেয়ে এসে শেষ করব। চলে আসলাম ক্যান্টিনে। এ সময় ক্যান্টিনে কোনো মানুষ থাকে না, প্রায় 4-5 জন আছে। আর অরণি দেখি আছে, যাই ওর সাথে গিয়ে বসে কিছু খেয়ে নিই। চলে গেলাম অরণির কাছে গিয়ে, কি ব্যাপার, আপনি এখনই কাজে যাননি? আমি তো আবার আসলাম কফি খেতে। আপনিও লাঞ্চের পর খেয়ে কাজ করে আবার কফি খেতে আসছেন নিশ্চয়ই? আরে না, লাঞ্চ করতে আসলাম। কি 5টা বাজে আর এখনো লাঞ্চ করেননি? কয়টা বাজে? 5টা বাজে, এতক্ষণ খালি কাজ করলেন? আচ্ছা, আপনি কি খাবেন? আমি অর্ডার দিছি, আপনারটা দেন। আচ্ছা। তারপর আমি আমার খাবারটা অর্ডার দিলাম। খাবার চলে এসেছে। এমন সময় দেখি রিমি মানে ম্যাডাম আমার দিকে আসছে। তারপর আমার ভাবনাকে সত্য প্রমাণ করে দিয়ে আমার কাছে এসে বলল, কি ব্যাপার নীল সাহেব, আপনি এখানে? আপনাকে যে কাজটা দিয়েছিলাম তা শেষ করেছেন? জি না মানে ম্যাম, কি বলছেন, ভালোভাবে বলেন। আর একটা ফাইল বাকি আছে। কি, তাহলে আপনি এখনো এখানে বসে বসে মেয়েদের সাথে আড্ডা দিচ্ছেন? না ম্যাম, খুব ক্ষুধা লেগেছে তো তাই খাইতে আসছি। এই, এটা তোর বাপের অফিস যে যখন তখন খেতে আসবি, মেয়েদের সাথে আড্ডা দিবি? ম্যাম দুপুরে 10 মিনিটের মধ্যে যেন আমি আমার টেবিলে ফাইলটা পাই। ম্যাম আমি খেয়েই ফাইলটা নিয়ে আসছি। খেতে হবে না, আমার এক্ষুনি চাই। খাবারটা তো চলে আসছে। তোর খাবার আমি খাওয়াচ্ছি। বলেই ম্যাম আমার খাবারটা নিচে ফেলে দিল। আর অরণি আমার পাশে বসে সব দেখছে আর শুনছে, কোনো কথা বলছে না। অরণি কিছু বললে তার চাকরি নিয়ে টানাটানি বেজে যাবে, তাই হয়তো চুপ করে আছে। আমি চলে আসলাম ওখান থেকে, খুব কান্না পাচ্ছে। একটু ভালো মতো দুবেলা খাবারের জন্য কাজ করি, আর আজকে সামনে থেকে সেই খাবারটাই ফেলে দিল। আমি জীবনে কখনো খাবার নষ্ট করি না, কারণ আমি এখন বুঝি খাবারের জন্য কত কষ্ট করতে হয়। না, যাই ফাইলটা শেষ করে ম্যামের কাছে যাই। ডেস্কে এসে ফাইলটা শেষ করে ম্যামের কেবিনে চলে গেলাম। তারপর সেখানে গিয়ে সব কটা ফাইল জমা দিয়ে আমি আমার ডেস্কে এসে বসে আছি। এমন সময় পিয়ন এসে বলল, ম্যাম আমিরকে নাকি ম্যাম ডাকছে। চলে আসলাম ম্যামের কাছে। ম্যাম আমাকে ডেকেছিলেন? বসেন। জি ম্যাম। তারপর ম্যাম আমার সাথে যা করলো তা আমি ভাবতেও পারিনি। আমার সামনে ম্যাম আমার তৈরি করা ফাইলগুলোতে নিজে ইচ্ছা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যা বসিয়ে দিয়ে ফাইলটাতে ভুল করে দিল। তারপর ম্যাম আমাকে তার কেবিন থেকে বাহিরে নিয়ে এসে সবার সামনে আমাকে কয়েকটা চর মারলো। আমি তো চরকে চুপ হয়ে আছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। সবাই হয়তো মনে মনে ভাবছে নতুন ম্যামের সাথে মনে হয় সে বেয়াদবি করেছে তাই হয়তো মারছে, কিন্তু নীল তো কোনো বেয়াদবি করার ছেলে না, তাহলে ওরে মারলো কেন? দেখুন এই ফাইলটা দেখুন। আমার তৈরি করা ফাইলগুলো সবাইকে দেখিয়ে দেখিয়ে, আমাদের এতদিনের পরিশ্রম এভাবে নষ্ট করলেন? আমি না হয় আপনাকে ভুল করে অফিস থেকে বের করে দিয়েছি, তাই বলে এইভাবে প্রতিশোধ নেবেন? ম্যাম এটা তো আপনিই আমার সামনে ভুল করলেন। আবার কথা বলছিস? তোর মতো ছোট লোকের জন্য আমার 5 কোটি টাকার লোকসান হয়ে গেল। 5 কোটি টাকা ওদের কাছে সামান্য পরিমাণ টাকা, রিমিদের কাছে কিছুই না, তাও আমাকে অপমান করার জন্য নষ্ট করলো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বল এখন এই টাকাটা কে দেবে? তোর বাপ দিবে না তুই দিবি? ম্যাম ওনাকে বের করে দিন এই অফিস থেকে। না, তা করলে তো আর টাকাটা আসবে না। এক কাজ করেন, আপনি আপনি আমার বাসায় কাজ করেন। 1 বছরের মধ্যে 5 কোটি টাকা শোধ করে দেবেন, আর না হলে আমার বাসায় কাজ করবেন। ম্যাম ভুলটা তো আমি করিনি, আমার সামনে তো আপনিই আমার ফাইলগুলো ভুল করলেন। দেখুন, আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এটা আপনি করেছেন, এখন আবার আমাকে দোষারোপ করছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনাকে জেলের ভাত খাওয়াবো। কিছুক্ষণ ভেবে বললাম যে, ম্যাম আমি আপনার বাসায় কাজ করব, কারণ মাত্র 1 বছরে আমার পক্ষে 5 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব না, সেখানে 5 কোটি টাকা। আচ্ছা তাহলে আমার কেবিনে আসেন আর আপনারা নিজেদের কাজে মন দেন। আমি বাদে সবাইকে বলল। ম্যাম তার রুমে চলে গেল, পিছন পিছন আমিও চলে গেলাম। তারপর ম্যাম আমাকে বলল, দেখলি, তোকে তো মাত্র 1 দিনে
আমার বাড়ির চাকর বানিয়ে ফেললাম। ম্যাম, আপনি কাজটা ঠিক করলেন না। তুই কি আমার সাথে কাজটা ঠিক করেছিলি? ওইটা আর এটা এক না ম্যাম। তুই কি আমাকে শেখাবি কোনটা ঠিক কোনটা ব্যাঠিক? না ম্যাম। শোন, কালকে থেকে তুই আমার বাড়িতে চাকরের কাজ করবি, বুঝলি? আর তোকে একটা জিনিস দেখাই, দেখবি? কি দেখাবেন? যা দেখানোর তা তো সবাইকে দেখালেন। আরে ওইটার থেকেও বড় কিছু। ওটার থেকেও বড় কিছু আছে নাকি? দেখ তাহলে। আমার সামনে কিছু ফাইল রাখলো, যা আমিও তৈরি করছিলাম আর ম্যাম ভুল করে দিয়েছিল। ঠিক সেই ফাইলগুলো ম্যাম আগে থেকেই তৈরি করে রেখেছিল। ম্যাম, এটা তো ওই ফাইল যা আমি তৈরি করেছিলাম, আর আপনি ভুল করে দিয়েছেন। তোকে অপমান করার প্লাস তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই প্ল্যানটা করেছিলাম। ও, কিছুই বললাম না, কারণ আমার করার কিছুই নাই। আর শোন, কালকে থেকে আমার বাসায় তোর কাজ। কালকে সকাল সকাল আমার বাসায় চলে আসবি। জি ম্যাম। অফিস ছুটির পর আমি একাই চলে আসলাম সেই জায়গায় যেখানে আমি সব সময় বসে থাকি। বসে আছি এমন সময় ফোনটা বেজে উঠল। জয় ফোন দিয়েছে। হ্যাঁ জয়, বল। কই তুই? আসি কোনো জায়গায়। যেখানেই থাকিস বাসায় চলে আয়। কিছু কি হয়েছে? আরে না। ও, আসছি। চলে আসলাম বাসায়। আসার সাথে সাথে জয় বলল, আজকে অফিসে কি হয়েছিল বল। আরে কিছু হয়নি। তুই কি সত্যি ফাইলগুলো ভুল করেছিস? আমি কি কখনো ফাইল ভুল করার ছেলে? তুই বল। ম্যাম শুধু তোর সাথেই এমন করে কেন? আছে কোনো এক কারণ। একটা প্রশ্নের উত্তর দিবি? বল। তুই কি ম্যামের সাথে আগে থেকে পরিচিত? হুম। আমাকে একটু পুরো কাহিনীটা বলবি? শোন তাহলে। তারপর ম্যামের সাথে আমার রিলেশন থেকে শুরু করে ব্রেকআপ পর্যন্ত সব কথাই বললাম। আর এখন যা হচ্ছে তা তো তুই জানিস। দেখলাম জয় কান্না করছে। সত্যি রে, তুই এত কষ্ট কেমন করে সহ্য করতে পারিস? বাদ দে, চল খেয়ে নেই। চল। তারপর খেয়ে নিয়ে চলে গেলাম ঘুমাতে, কারণ কালকে সকালে আবার রিমির বাসায় যাইতে হবে। আজকে আর চোখে ঘুম আসছে না। ভাবতেছি কি থেকে কি হয়ে গেল। সকালে কারো ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি যে রিয়া ফোন দিয়েছে। হ্যালো রিয়া, কেমন আছিস? ভালো আছি। তুই কেমন আছিস ভাইয়া? ভালো আছি রে। মা কেমন আছে? ভালো। কেন ফোন দিয়েছিস রে? কোনো সমস্যা হয়েছে? না রে, এমনি ফোন দিলাম। আর আমার ফোনটা কবে দিবি রে? আমি কয়েকদিন পরে নিয়ে যাব। আচ্ছা, রাখলাম। ভালো থাকিস। মায়ের খেয়াল রাখিস। কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর মনে হলো আজকে তো আর অফিসে যাওয়া লাগবে না, আজকে তো আমাকে ম্যামের বাড়ি যাইতে হবে। তারপরে ফ্রেশ হয়ে খাবার খেলাম। চলে আসলাম ম্যামের বাড়িতে। গিয়ে দেখি যে স্যার বাহিরে বসা আছে। আমাকে দেখেই স্যার জিজ্ঞাসা করলো, আরে নীল যে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি বাবা, ভালো আছি। তুমি? স্যার ভালো। স্যার সাথে কথা বলছি এমন সময় রিমি মানে ম্যাম আমার নিচে আসলো। আমাকে দেখে বলল, নীল সাহেব কখন আসলেন? এই তো ম্যাম, এখনই আসলাম। গুড, আসুন আপনার কাজগুলো দেখিয়ে দেই। তারপর ম্যাম আমাকে আমার কাজগুলো দেখিয়ে দিল। কাজগুলো দেখে তো আমার কলিজা শুকিয়ে গেল। কারণ কাজগুলো হলো প্রতিদিন বাজার করা, সিঁড়ি মোছা, জামা কাপড় কাচা ইত্যাদি। আমি শুধু একবার ম্যামের দিকে তাকালাম। দেখলাম সে অনেক খুশি। মনে হয় আমার থেকে সে প্রতিশোধ নিচ্ছে। ম্যাম অফিসে চলে গেল। আমি আমার কাজে লেগে পড়লাম। কাজগুলো করছি এমন সময় স্যার বলল, কি ব্যাপার নীল, তুমি এগুলো করছো কেন? স্যার এটাই আমার কাজ। মানে তো কিছুই বুঝলাম না। স্যার বাদ দিন তো। বলো তো কি হয়েছে। স্যার পরে বলবো নি। ওকে। বিকেলবেলা ম্যাম অফিস থেকে বাসায় আসলো। আর আমি গিয়ে ম্যামকে বললাম, ম্যাম এখন কি আমি বাসায় যাব? এত সকালে কেন? রাত 8টায় আপনার ছুটি। ও, বেশি কিছু বললাম না। তাহলে আবার কি না কি করে বসে। যা, আমার জন্য একটু পানি নিয়ে আয় তো। জি ম্যাম। তারপর আমি ম্যামকে পানি দিলাম। আবার ম্যাম বলতে শুরু করলো, এখন আমার জুতোগুলো নিয়ে পরিষ্কার করে রেখে দে। রিমির কথা শুনে তো আমি যেন আকাশ থেকে পড়লাম। কারণ আমি তার বাড়ির চাকর বলে কি আমাকে দিয়ে এসব করাবে? রিমি, তুমি এগুলো কি বলছো? আমি তোমার জুতা পরিষ্কার করব?
কি, তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরে বলিস, তাও আবার আমার মুখে মুখে কথার উত্তর দেস? আর যদি নাম ধরে ডাকিস তাহলে বুঝবি আমি কি জিনিস। বলে রিমি তার জুতা দিয়ে আমাকে মারতে শুরু করলো। প্রায় 5-7টা বাড়ি মারলো, যা আমার গালে নয়, আমার কলিজাতে গিয়ে লাগলো। তারপর আবার বলতে শুরু করলো, ওই রাস্তার কুকুর, যা জুতাগুলো পরিষ্কার করে রেখে আমার জন্য চা নিয়ে আয়। জি ম্যাম। তারপর আমি জুতাগুলো পরিষ্কার করে রেখে দিয়ে ম্যামের জন্য চা নিয়ে চলে আসলাম। ম্যামকে চা দিয়ে আমি সিঁড়ি মুছতে গেলাম, যা সাধারণত মেয়েরা করে। কাজ করতে করতে প্রায় রাত 7:25 থেকে 30 বাজে। এমন সময় ম্যাম আমাকে বলল, আজকে তোর প্রথম দিন, তাই তাড়াতাড়ি ছুটি দিলাম। আচ্ছা ম্যাম, আমি তাহলে আজকে আসি। এদিকে শুনে যা তো। কেন ম্যাম? কি আবার জবাব চাস? না ম্যাম, আসছি। তাড়াতাড়ি আয়। ম্যামের কাছে যাইতেই দিল একটা চড়। চড়টা এত জোরে মারলো যে আমার গালে তার হাতের 4 আঙ্গুলের ছাপ বসে গেল। আমি আবার হয়ে তার দিকে তাকালাম। জানিস তোকে কেন মারলাম? না। আজ থেকে প্রতিদিন যাওয়ার সময় এটা তোর প্রতিদিন পড়বে। কি? এখন যা। চলে আসলাম রিমিদের বাসা থেকে। খুব কষ্ট হচ্ছে। আমার সাথে কেন এমন করছে সে? মন চাচ্ছে এখনই কোনো গাড়ির নিচে পড়ে মারা যাই, কিন্তু তা আমি করতে পারবো না, কারণ আমরা মধ্যবিত্ত। আমি মরে গেলে আমার মা ও বোনকে কে দেখবে? তাদের খাওয়াবে কে? কে অর্থ উপার্জন করবে? এসব ভাবতে ভাবতে কখন যে বাসার কাছে চলে আসছি জানি না। বাসায় এসে খেয়ে দিয়ে দিলাম একটা ঘুম, কারণ আজকে সারাদিন অনেক কাজ করেছি। পরের দিন আবার ম্যামের বাসায় গেলাম। তারপর সারাদিন কাজ করে 8টার সময় বাসা আসার সময় একটা করে চড় মারে। আমি কিছুই বলি না, কারণ আমি যে তার লোকসান হওয়া টাকাটা দিতে পারবো না। এইভাবে কেটে গেল 1 মাস। এখনও আমি আমার ছোট বোনটির প্রথম চাওয়াটা পূরণ করতে পারিনি। হ্যাঁ, তাকে এখন একটু ফোন কিনে দিতে পারি না। আজকেও ম্যামের বাসায় কাজ করছি, এখন বাসায় চলে যাব। আমার এই মাসের বেতনটা নিতে আমি ম্যামের কাছে গেলাম। ম্যাম, আমি বাসায় যাব। ও দাঁড়া। বলেই ম্যাম সোফা থেকে উঠে আমাকে একটা চড় মারল। চুপচাপ দাঁড়িয়ে আছি, কারণ আমার বলার কিছু নাই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বলল, কি হলো, যাচ্ছিস না কেন? না মানে ম্যাম, আমার বেতনটা যদি দিতেন। কিসের বেতন? এই যে কাজ করছি আপনার বাসার, তারই বেতন। তোর কোনো বেতন নাই, তোর জন্য আমার এত টাকা লোকসান হয়েছে, তাও আবার বেতন চাস? বেতন না দিলে আমি খাবো কি? আমি বাড়িতে কেমন করে টাকা পাঠাবো? সামনে আমার বোনের পরীক্ষা আছে। আমি জানি না, তুই যা তো। আজকে অনেক কাজ করছি, মাথা ধরছে। আর কালকে সকাল সকাল চলে আসবি। বলেই ম্যাম চলে গেল। আমিও আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় দেখলাম ম্যাম তার রুমে গেল। মনে হয় ম্যামও আমার সব কথা সে শুনেছে। বসে আছি সেই গাছের নিচে, যেখানে আমি আর রিমি বসে থাকতাম, গল্প করতাম। সেই জায়গায় যে বর্তমানে আমার মন খারাপের জায়গা। বসে বসে ভাবছি কেমনে চলবে আমার এই 1 বছর। এই 1 বছরে নাকি কোনো বেতন পাবো না, কি করে বাড়িতে টাকা পাঠাবো, এসব ভাবছি। এমন সময় আমার ফোনে ফোন আসলো। দেখলাম রিয়া ফোন দিচ্ছে। রিয়া, কেমন আছিস? ভালো না রে, মায়ের অবস্থা খারাপ হয়েছে আগের থেকে। ওষুধ খাওয়াইছিস? তুই কেমন আছিস? ভালো। ভাইয়া, টাকা পাঠাবি কবে? দেখি 2-1 দিনের মধ্যে। আচ্ছা, রাখলাম। মায়ের খেয়াল রাখিস। ফোন কেটে দিলাম। এখন চিন্তায় পড়ে গেলাম, রিয়াকে তো বললাম কালকে যে টাকা পাঠাবো, এখন টাকাটা পাবো কই? চাকরিটাও তো ছাড়তে পারছি না। চাকরি ছাড়লে তো আমাকে জেলে যেতে হবে, কারণ রিমি আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। চলে আসলাম বাসায়। তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন কাজে গেলাম। যাওয়ার সময় ঠিক করে নিলাম যে আজকে থেকে রাতে অন্য কোথাও কাজ করব। মানে দিনে রিমির বাসায় আর রাতে অন্য কোথাও, কারণ আমাকে আমার পরিবার চালাতে হবে। তারপর ম্যামের বাসায় আসতেই ম্যাম অফিসের উদ্দেশ্যে চলে গেল। তারপর স্যার আমাকে ডাক দিল। নীল, ধরো, তোমাকে তোমার ম্যাম এই খামটা দিয়ে গেল। কি আছে স্যার এতে? জানি না, তুমি দেখো, আমি গেলাম। স্যারের দেওয়া খামটা খুলে তো আমি অবাক, কারণ খামের মধ্যে আর কিছু ছিল না, আমার এই মাসের বেতনটা ছিল। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি যতদূর জানি রিমি যেটা না করে সেটা সে কখনো হ্যাঁ করে না। তাহলে কি টাকা স্যার তার নিজে থেকে দিল? তারপর টাকাগুলো গুনে দেখলাম মোট 25,500 টাকা আছে, যা আমার অফিসের বেতনের চেয়েও 5,000 টাকা বেশি। তারপর টাকাগুলো রেখে আমি কাজে মন দিলাম। আজকে অনেক খুশি খুশি লাগছে, কারণ আমি আমার একমাত্র ছোট বোনের প্রথম চাওয়াটা এবার পূরণ করতে পারবো। সারাদিন কাজ করলাম। সন্ধ্যার সময়
ম্যাম বাসায় আসলো। তারপর আয় এদিকে আয়, জি ম্যাম বলেন। যা আমার জন্য পানি নিয়ে আয়। জি। তারপর পানি নিয়ে আসলাম। ম্যামকে পানি দেওয়ার পর আবার বলতে লাগলো, শোন, 2 দিন তোর কাজের ছুটি দিলাম। সত্যি ম্যাম? এই 2 দিন আমি আর বাবা আমাদের গ্রামের বাড়িতে যাব বিয়ে খেতে। ওকে ম্যাম, আমি এই সুযোগে বাড়ি থেকে ঘুরে আসি। আমি এই 2 দিনের প্রতিশোধ পরে নিব। অনেক বছর হলো গ্রামের বাড়ি যাই না, তাই এবার যাচ্ছি। কিসের প্রতিশোধ ম্যাম? আমি ভেবে রেখেছিলাম এই 2 দিন বাসা থেকে বের হব না, সারাদিন শুধু তোকে অপমান করব, মারবো, ইত্যাদি করতে চেয়েছিলাম। ও যাক বাবা, তাও দুদিনে ছুটি পেলাম। খুশি হওয়ার কিছুই নেই, বাড়ি থেকে ঘুরে এসে তোর খবর করব। এখন এদিকে আয়। ম্যামের কাছে গেলাম, ঠাস ঠাস করে 3টা চট দিল। অবাক হলাম। আজকে সহ বাকি 2 দিনেরটা দিয়ে দিলাম, এখন চলে যা। চলে আসলাম মন খারাপ করে, কারণ এতদিন আসার সময় মাত্র একটা করে চট দিত, তাতেই আমার গাল লাল হয়ে 4 আঙ্গুলের ছাপ বসে যেত। আর আজকে 3টা চট দিয়েছে। যাই হোক, 2 দিনের ছুটি তো পাইছি। আমিও একটু ছুটির কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ম্যামই তো না চাওয়ার আগে ছুটি দিয়ে দিল। যাই হোক, ছুটি তো পাইছি। চলে আসলাম বাসায়। সেখানে এসে নিজের কাপড় গুছিয়ে জয়কে বলে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন বাজে রাত 9টা। গেলাম মোবাইল শোরুমে। অনেক খোঁজাখুঁজি করে আমার বোনটার জন্য একটা স্মার্টফোন কিনলাম। তারপর রিয়া ও মায়ের জন্য কয়েকটা জামা কাপড় কিনলাম। তারপর সোজা বাসে চলে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা পড়ে আছে। আমার সিটটা জানালার কাছে। আমি চুপ করে বসে পড়লাম। তারপর দিলাম রিয়ার কাছে ফোন, কিন্তু ফোনটা তো বন্ধ বলছে। মনে হয় তার ফোনে চার্জ নাই। যাই হোক, ব্যাগ থেকে হেডফোনটা বের করে আতিফ আসলামের পেহলি দাফা গানটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে গানটা ফিল করতে লাগলাম। গানটা আমার খুবই পছন্দের। অনেকক্ষণ থেকে বাসে বসে আছি, কিন্তু বাস ছাড়ার নামই নাই। এমন সময় একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি কি একটু ওই পাশের সিটে বসবেন? আমি তো মেয়েটির দিকে তাকিয়ে অবাক, কারণ মেয়েটার কেউ না, মেয়েটা হলো স্বয়ং রিমি। কি হলো, কিছু বলছেন না কেন? মনে হয় আমাকে দেখতে পাইনি। বসতে পারেন বলে উঠে দাঁড়ালাম। এবার বাহিরের আলো এসে আমার মুখে পড়ল, আর রিমি আমার মুখের দিকে তাকিয়ে তো অবাক, কারণ সে হয়তো ভাবেনি যে আমি এই বাসে থাকবো, কারণ বাসটা যাবে বগুড়াতে। তারপর আমি উঠে গিয়ে রিমিকে আমার সিটে বসতে দিলাম। সেও বসে গেল। কারো মুখে কোনো কথা নাই। আমি আবার আগের মতো করে গানটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে নিলাম। এদিকে রিমি মনে মনে ভাবছে, এই নীল এখানে কেন? আর ও বগুড়ার বাসে কি করে? আমাকে তো কখনো বলেনি যে ওর বাসা বগুড়ায়। যাই হোক, আজকে ওর থেকে কিছু প্রতিশোধ নেওয়া যাবে। আমি গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা জানি না। হঠাৎ করে গালে কে যেন একটা চর মারল। চরের শব্দ শুনে পাশের লোকজন তার ফোনের ফ্ল্যাশ অন করলো কি হয়েছে তা জানার জন্য। আমি তো অবাক, কারণ চরটা আমার গালেই পড়ল। পাশে তাকিয়ে দেখি রিমি রাগে ফুঁসছে। হঠাৎ করে পাশে একজন বলে উঠল, কি হয়েছে আপু? দেখুন, এই অসভ্য লোকটা আমার সাথে। কি করেছে সেটা বলেন তো, তারপর দেখেন ওকে কি করি। আমার ঠোঁটে। বলেই কান্না শুরু করলো। লোকটা দেখলো ঠোঁটের লিপস্টিক এলোমেলো করা। কি বাসের মধ্যে ইফটিজিং? আমি কিছুই বুঝতে পারছি না। আপনারাই এর বিচার করেন। আপনি আমার সিটে বসেন, তারপর দেখেন আমরা কি করি। তারপর রিমি ওই লোকটির সিটে গিয়ে বসলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। লোকটি এসে আমার কলারটা ধরে বলতে শুরু করলো, কিরে বাসের মধ্যে এগুলো কি করিস? কি করছি ভাই, আর আপনি আমার কলারটা ধরছেন কেন? বাসের মধ্যে ইফটিজিং করে বলছিস কি করেছিস? কি বলছেন এগুলো? আমি কিছু করিনি। তাহলে তোর ঠোঁটে লিপস্টিক কেন? কি? কুত্তার বাচ্চা। বলেই 2টা চট দিল। আর পাশে তাকিয়ে দেখলাম যে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আসলে এদের দোষ না, যারা এদের জন্ম দিয়েছে তাদের দোষ, এমন কুলাঙ্গার ছেলের। আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আমি রিমির দিকে তাকালাম, দেখলাম সে আনন্দ পাচ্ছে। আমাকে কখনো কেউ এমন ভাষায় গালি দেয়নি। আমি তখন কিছু না বলে নিজের সিটে বসে নিচের দিকে তাকিয়ে থাকলাম, আর একবারও রিমি বা অন্য কারো দিকে তাকাইনি। রিমির উপর একটা রাগ উঠে গেল। রাত প্রায় 4টার সময় বাসে থেকে নামলাম। তারপর দেখলাম যে রিমিও আমার পিছু পিছু নামলো। আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি আমার বাড়ির রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। রিমি ওখানে দাঁড়িয়ে কাকে যেন ফোন দিল। হঠাৎ করে
একটা কালো রঙের প্রাইভেট কার আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তারপর রিমি কারের মধ্যে থেকে মাথা বের করে বলল, কেমন দিলাম? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এর থেকে আরো বেশি দিব তোকে আমার বাড়িতে, আর আগের দেওয়া কষ্টের থেকেও বেশি দিব। বলেই সে চলে গেল, আর আমি আমার মতো হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আসলে আমার বাড়ি বগুড়া স্ট্যান্ড থেকে একটু দূরেই, আর এত রাতে এখানে কোনো গাড়ি পাওয়া যায় না, তাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। তার কিছুক্ষণ পর রিয়া এসে দরজা খুলে দিল, দিয়ে আমাকে দেখে জড়িয়ে ধরলো। তারপর বলতে শুরু করলো, কিরে ভাইয়া, কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? ভালো। আর তুই আসবি আগে বলিসনি কেন? তোর ফোন অফ ছিল তো, তাই বলতে পারিনি। আসলে কালকে কারেন্ট ছিল না, আর ফোনেও চার্জ ছিল না। ও মা, কই? নামাজ পড়ছে। আমাকে কি বাহিরে দাঁড় করিয়ে রাখবি নাকি ভিতরে ঢুকতে দিবি? আয় আয়। তারপর আমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে মায়ের রুমে গেলাম। তারপর, মা কেমন আছো? ভালো। তুই কখন আসলি আর কেমন আছিস? এই তো মা, ভালো। আর একটু আগেই আসলাম। একটু দাঁড়াও, আমি আসছি। কই যাবি আবার? এমনি আসছি। তারপর আমি আমার রুমে এসে আমার ব্যাগটা নিয়ে মায়ের রুমে চলে গেলাম। তারপর, মা এটা তোমার জন্য। মায়ের জন্য আনা শাড়িটা দিলাম। মা বলল, এগুলো আনার কি দরকার ছিল? আমার মন চাইছে তাই আনছি। এখন বলো কেমন হয়েছে? ভালো। রিয়া রুমে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আমার জন্য কি আনছিস? ও সরি রে, তোর জন্য আনতে ভুলে গেছি। ও আয়, খেতে আয়। বলেই চলে যেতে লাগলো। কারো জন্য ফোন ও জামা আনছি, সে যদি না নিতে চায় তাহলে আমার আর করার কিছু নাই। কি সত্যি তুই আমার জন্য ফোন আর জামা নিয়ে আসছিস ভাইয়া? তুই জীবনে প্রথম আমার কাছে কিছু চাইলি, আর আমি না করতে পারি? কই দে দেখি। আয়। তারপর আমি রিয়ার হাতে ফোন ও জামা তুলে দিলাম। এগুলো পেয়ে রিয়া তো অনেক খুশি হয়েছে। তারপর আমি কিছু খেয়ে ঘুমাতে গেলাম। সকাল প্রায় 12টার কাছাকাছি। আমি উঠে ফ্রেশ হয়ে উঠে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে। এই বাড়িটাই আমাদের শেষ সম্বল। এটা বাবা থাকতে বানিয়েছিলেন। ছাদে গিয়ে আমি এক কোণায় বসে আছি। হঠাৎ মনে হলো রিমির বলা কথা, এত কষ্ট দিও নাকি তার মন ভরেনি। বলে কিনা সবে তো আমাকে কষ্ট দেওয়া শুরু। এসব ভাবছি, এমন সময় পাশের বাসায় নজর গেল। দেখলাম বাড়িটা খুব সুন্দর করে সাজানো, মনে হয় কারো বিয়ে হবে। আসলে আমি এখানের বেশি কাউকে ভালো মতো চিনি না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি প্রায় বাহিরেই পড়াশোনা করে। তারপর আরও কিছুক্ষণ সেখানে ছাদে থেকে নেমে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আমার রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে বলে গেল মা ডাকছে আমাকে। আমিও মায়ের কাছে গেলাম। মা বলল, বাবা, তোর পাশের বাসার মিনা আন্টির মেয়ের বিয়ে হচ্ছে, আমাদের সবাইকে দাওয়াত করে গিয়েছে। কোন মিনা মা? তুই চিনবি না। ওকে, যাবনি। তারপর বিকেলে আমি, মা ও রিয়া তিনজনে মিলে বিয়েবাড়িতে গেলাম। সেখানে গিয়ে মা গেল মিনা আন্টির কাছে, রিয়া গেল কনের কাছে, আর আমি একা একা একটা চেয়ারে বসে বসে ফোন চাপছি। একটু পর রিয়া আর তার কিছু ফ্রেন্ড আমার কাছে আসলো। তারপর রিয়া বলতে শুরু করলো, ভাইয়া এরা হলো আমার কলেজ ফ্রেন্ড, আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ড সুমি। ভালো। আচ্ছা আমি একটু আসছি। বলেই রিয়া চলে গেল, আর রিয়ার সব ফ্রেন্ডও চলে গেল। আমি একাই বসে আছি। তারপর মা আসলো, আর সাথে মায়ের বয়সী একটি মহিলাও আসলো। মা বলতে শুরু করলো, নীল, এটাই তোর মিনা আন্টি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আসো, তোমার সাথে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। লাগবে না আন্টি। আরে আয় তো। তারপর আন্টি তার মেয়ে ও স্বামীর সাথে পরিচয় করিয়ে দিল। আর তার মেয়ে হলো সুমি ও মিমি। সুমি ছোট আর মিমি বড়। আজকে মিমির বিয়ে। তারপর আন্টি সুমিকে বলল আমার সাথে সাথে থাকতে, আর সুমি তো তাতে খুব খুশি হলো। সুমি বলল, আমি রিয়ার সাথেই পড়ি। ও ভালো। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া করেছেন? আর কখন আসলেন? একটু আগেই তো আসলাম, এখনো খাইনি। কি, এখনো খাননি? চলেন খেয়ে আসবেন।
এত তাড়াতাড়ি কেমনে খাবো? আমার না খুব ক্ষুধা লেগেছে। তো গিয়ে খেয়ে নেন। আপনি না খেলে তো আমিও খাবো না। আমার খাওয়ার সাথে আপনার কি সম্পর্ক? আরে মা আপনার সাথে থাকতে বলেছে তো তাই। আপনি খেয়ে আসেন, আমি পরে খাবো। মান সম্মানের ব্যাপার আছে না? এত তাড়াতাড়ি কেমনে খাই? থাক, আমিও খাবো না। তার থেকে এক কাজ করি কেমন? কি? চলেন বাইরে থেকে ফুচকা খেয়ে আসি। আরে আপনি জানতো আমি এখানে বসে থাকি। আপনার কাছে দুটো রাস্তা আছে, এক আমার সাথে ফুচকা খাওয়া আর দুই হলো এখানে খাওয়া। মানে কি? কিছু না, যে কোনো একটাতে রাজি হয়ে যান। আমি মনে মনে বলছি ধুর কি বালের ভেজালে পড়লাম, এই মেয়ে আমার সাথে এমন করতেছে কেন? যাইতে পারি এক শর্তে। কি বলে? রিয়াকে নিয়ে আসেন। কেন? রিয়াও যাবে ফুচকা খেতে। ওকে নিয়ে আসছি। সুমি চলে গেল রিয়াকে নিয়ে আসতে, আর এদিকে বিয়ে বাড়িতে বরপক্ষের সকল লোকজন চলে আসছে। আমি স্টেজের সামনে সিটে বসে বসে সুমিদের অপেক্ষা করছি। এমন সময় সুমি আমাকে বলল, চলেন নিয়ে আসছি। ভাইয়া তুই নাকি ফুচকা খাওয়াবি? চলো। তারপর আমি, রিয়া আর সুমির বাড়ির বাহিরে ফুচকার দোকানে ফুচকা খেতে গেলাম। এমন সময় দেখলাম রিমিও এখানে। তাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল, কারণ আমি আজকের দিনের জন্য রিমির থেকে সব কষ্ট ভুলে থাকতে চেয়েছিলাম। এখন আবার সেই সামনে পড়ে গেল। আমি চুপচাপ রিয়ার হাতটা ধরে আমার মতো চলতে লাগলাম। এমন সময় দেখলাম রিমিও আমাকে দেখেছে। সে হয়তো অবাক হয়েছে আমি এখানে কেন, এটা ভেবে আমি সেদিকে খেয়াল না করে বাহিরে চলে আসলাম ফুচকা খাইতে। ফুচকা খেয়ে আবার রিয়ার হাতটা ধরে চলে আসলাম। আসার সময় দেখলাম রিমি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চুপচাপ গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়লাম। রিয়া আর সুমি চলে গেল বরের কাছে। চুপচাপ বসে ফোন টিপছি। এমন সময় রিমি বলতে লাগলো, তুই সারাক্ষণ মেয়েদের সাথে থাকিস কেন? কই, আরে ওটা তো আমাকে আর বলতে দিল না। ও বলল, থাক আর বলতে হবে না। এটা কার বিয়েতে আসছিস? আমার প্রতিবেশীর। মানে তোর বাসা কই? কেন, পাশেরটাই তো আমাদের বাসা। আমাকে নিয়ে তোর বাসায় যাবি না? আপনি আমার মতো একটা চাকরের বাসায় যাবেন? বেশি কথা না বলে নিয়ে চল। চলেন। তারপর আমি রিয়া ও মাকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। তারপর তারা বাসায় চলে গেল। একটু পর আমি আর ম্যামও বাসায় চলে আসলাম। এদিকে রিমি ভাবছে, কি হলো, এটা কাদের বাসা? এত বড় বাড়িতে নিলেন না? মনে হয় ভাড়া থাকে। বাসার ভিতরে ঢুকে সে মাকে সালাম দিল, আর মাও সালাম নিল। তারপর রিমি, মা আর রিয়া গল্প করলো কিছুক্ষণ। আমি ছাদে ছিলাম। হঠাৎ করে রিমি ছাদে চলে আসলো। এসে আমাকে বলতে লাগলো, তুমি আমাকে আগে বলনি কেন? কি বলিনি আপনাকে? অবাক হলাম, কারণ রিমি আবার আমাকে তুমি করে বলছে। আঙ্কেল মারা গেছে এটা? রিমির কথা শুনে আমার কান্না চলে আসলো, কারণ আমি আমার বাবাকে নিজের থেকে বেশি ভালোবাসি, আর বাবা পরিবারকে বেশি ভালোবাসে। বাবা মারা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল আমি যেন কখনো আমার পরিবারকে কষ্ট পেতে না দিই, আর সেই জন্য রিমির সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যায়। আর একটা কারণ হলো আমাকে আমার পরিবারের খেয়াল রাখতে হবে। রিমিরা আমাদের থেকে বড় লোক, তাই তার সাথে আমার সম্পর্ক রাখা ঠিক না বলে আমার মনে হয়েছিল। আর রিমির বাবা আমাদের সম্পর্ক মেনে নিবে না, এটাই ভেবে তার সাথে আমার ব্রেকআপ হয়। তার কিছুটা তো আপনারা জানেনই। চুপ করে আছি আর চোখ দিয়ে পানি ফেলছি। আমাকে তো একটাবার বলতে পারতে যে আঙ্কেল আর বেঁচে নেই। বাদ দেন তো। একটা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবে। না, দিব না। রিয়া আর আন্টির দিব্যি। প্লিজ বাদ দেন। আমার সাথে কেন ব্রেকআপ করেছিলে? বলতে পারবো না। না বললে আমার মরা মুখ দেখবে। এবার আমাকে বলতেই হলো। আপনারা অনেক বড় লোক, আর আমার বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটার জন্য। কি দায়িত্ব? আমার পরিবারকে দেখার। আমি যদি আপনার সাথে রিলেশন চালিয়ে যেতাম তাহলে এক পর্যায়ে আমাদের পালিয়ে বিয়ে করতে হতো, আর তখন আমি পালিয়ে গেলে আমার পরিবারকে কে দেখতো? আমার বাবার যা সম্পত্তি ছিল তা আমার আর রিয়ার পড়ালেখা করতেই শেষ হয়েছে। ও আচ্ছা চলেন নিচে যাই। তারপর রিমি, মা আর রিয়াকে নিয়ে বিয়ে বাড়িতে গেল।
আমি তাদের পিছু পিছু চলে আসলাম। আমি ভাবছি রিমি আমার পরিবারের সাথে এত তাড়াতাড়ি কিভাবে মিলে গেল। এমনভাবে কথা বলছে মনে হয় সে আমার বিয়ে করা বউ। বিয়ের কাজ শেষ, এখন খাওয়ার পালা। আমি গিয়ে একটা ফাঁকা টেবিলে বসে পড়লাম। মা, রিয়া, সুমিরা সহ তাদের সাথে বসতে বলল, কিন্তু আমি একাই এক কোণাতে বসে আছি। হঠাৎ করে কই থেকে যেন রিমি চলে আসলো, এসে আমি যেই টেবিলে বসে আছি সেখানে বসছে। আমি তো অবাক হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে সহ্য করতে পারে না সেই আমার সাথে বসেছে। তারপর বলতে লাগলো, কেমন লাগছে পরিবারের সাথে সময় কাটাতে? জি ম্যাম, ভালো লাগছে। আমাকে আর ম্যাম বলতে হবে না, আমার নাম ধরে ডাকবে। সরি ম্যাম, পারবো না। আচ্ছা, তোমার ছুটি 7 দিন করা হলো কেন ম্যাম? শুনলাম তুমি নাকি গত 3 বছরে একবারও বাসায় আসোনি, তাই 7 দিন দিলাম। ও, বেশি কথা বললাম না। তারপর খাওয়া শেষ করে আমি আমার বাসায় চলে আসলাম। রিয়া আর মা নাকি আজকে বাড়ি আসবে না, পরের দিন বরের বাড়িতে যাওয়ার কথা। তাই সকালে এসে সুমি আমাকে বলে গেল যে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। ঘুমাইছিলাম তাই কিছুই মনে নাই। এদিকে কি রে সুমি, নীল আসছে না কেন? আমি তো তারে ডাক দিয়ে আসছি খালা। তাহলে আসে না কেন? এদিকে সবাই গাড়িতে উঠছে, চলে যাবে। আপনারা চলে যান, আমি নীল ভাইয়াকে নিয়ে আসছি। কেমনে আসবি? হেঁটে হেঁটে নাকি? কেন? গাড়ি চলে গেলে কিসে করে যাবি? আমি যাতে করে ইচ্ছা যাব। তার কথা বললে তুইও যাইতে চাইবে, কিন্তু তোকে নিব না। আচ্ছা, যাবো না, বল। সত্যি তো? 3 সত্যি। আব্বুর বাইক নিয়ে আমি আর নীল চলে যাব। ও হ্যালো, নীল না, বল নীল ভাইয়া। ও সরি, নীল ভাইয়া। আমরা তাহলে গেলাম, তোরা আয় তাড়াতাড়ি। তারপর রিয়ারা চলে গেল। এদিকে আমি ঘুম থেকে উঠে মনে হলো সুমি আমাকে ডাকতে আসছিল ওই বাড়িতে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে সুমির বাড়িতে গেলাম, কিন্তু বাড়ি ফাঁকা। শুধু সুমি, তার বাবা মা আর 4-5 জন লোক রয়েছে। আমি যাইতেই সুমি বলল, কি হলো? তোমাকে ডেকে আসছি কখন, আর আসতো এখন? এতক্ষণ লাগে আসতে? আমি তো আবাল হইয়া গেলাম। একদিনের পরিচয়ে এত দূর? সুমি আবার বলল, বেশি কথা না বলে চলো, সবাই চলে গেছে। মানে? সবাই চলে গেছে, এখন তুমি আর আমি আমার আব্বুর বাইক নিয়ে যাব। বেশি কথা না বলে চলো। আমি আর বেশি কথা বললাম না। সুমির আব্বুর বাইক নিয়ে চলে আসলাম ছেলের বাড়িতে। আমি তো গিয়েই অবাক, কারণ রিমি, রিয়া আর মা বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে রিমি রেগে গেল, কারণ সুমি আমার পেছনে বাইকে বসে আমাকে হালকা করে জড়িয়ে ধরেছে। এটা দেখে তো রিমির কেমন যেন রাগ হচ্ছে, এটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তারপর রিমি আমাকে তাড়াতাড়ি ডাক দিল, এই নীল, এদিকে আসো তো। জি ম্যাম, আসছি। তাড়াতাড়ি আসো, বাবা তোমাকে ডাকছে। স্যার কই? বাসার ভেতরে চলো। তারপর রিমি, রিয়া, সুমি আর মার কাছে থেকে আমাকে নিয়ে চলে আসলো একটা রুমে। কি হলো, স্যার কই? তোমার স্যার তো এই রুমে নেই। তাহলে আমি চলে যাই, আর আপনি তাহলে দরজা দিলেন কেন? দরজা দিয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কেন এই সুমির সাথে বাইকে করে আসলি? আসছি তো, কি হয়েছে? কিছু হয়নি, আর কখনো ওর সাথে যেন না দেখি। কেন? আমি বলছি তাই। আমি কেন আপনার কথা শুনবো? যা বলছি তাই যেন হয়, না হলে কিন্তু। আর কিছু না বলতে দিয়ে আমি দরজা খুলে বাহিরে বের হয়ে চলে আসতে লাগলাম। বাহিরে এসে সোজা সুমি, রিয়া আর মায়ের কাছে চলে আসলাম। তারপর 4 জনে মিলে একসাথে বসে আড্ডা দিতে লাগলাম। আসার সময় আমি আর সুমি আবার বাইকে করে আসার জন্য রেডি হলাম। আমরা ছাড়া সবাই গাড়িতে উঠেছে। সুমি বাইকে উঠে আমাকে আবার হালকা করে জড়িয়ে ধরে আছে। দেখলাম রিমি আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করলাম। সন্ধ্যার সময় আমরা চলে আসলাম ওই বাড়ি থেকে। তারপর ফ্রেশ হয়ে নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে গান শুনতে লাগলাম। এমন সময় আমার রুমে সুমি চলে আসলো। কি করেন? দৌড়াদৌড়ি করি। কই, আমি তো দেখছি আপনি শুয়ে আছেন। তাহলে বলা লাগবে কেন যে আমি কি করি? আপনার ফোন নাম্বারটা দেন তো। কেন, কি হবে নাম্বার দিয়ে? দরকার আছে। কি দরকার? থাক, আমি আন্টির ফোন থেকে নিবনি। নাম্বার দিয়ে কি হবে সেটা তো বলো। ফোনে বলবো, বাই। আমাকে কিছু না বলতে দিয়ে সে চলে গেল। আমি শুয়ে শুয়ে
আবার গান শুনে মনোযোগ দিলাম। হঠাৎ করে কানের কাছে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। কল ধরলাম না, কারণ সুমি হয়তো ফোন দিয়েছে। এইভাবে 3বার কল দেওয়ার পর ধরলাম। দেখো সুমি, বিরক্ত করো না। কি? আমি সুমি, আর তোকে সুমি ফোন দেয়? আমি বুঝতে পারলাম এটা রিমি। জি ম্যাম, দেয়। একটু একটু কথা হয় তার সাথে। আসলে আপনারা তো জানেনই আমি সুমিকে নাম্বার দেইনি। রিমিকে রাগানোর জন্য মিথ্যা বললাম। কেন? সুমি তোকে কেন ফোন দিবে? হয়তো সুমি আমাকে ভালোবাসে। আজকে যেভাবে জড়িয়ে ধরলো যাওয়া ও আসার সময়। তোকে বললাম না সুমির থেকে দূরে দূরে থাকতে? কেন ওর থেকে দূরে দূরে থাকবো? আমি বলছি তাই। কেন আপনার কথা মানবো? আমি তোর বউ হব তাই। আমি তো সুমিকে বিয়ে করব বলেই ফোনটা কেটে দিল। এদিকে রিমি ভাবছে, নীল কখনো সুমিকে বিয়ে করবে না, এটা আমি শিওর। কিন্তু ছেলে মানুষের মন কখন কি করে ফেলে বিশ্বাস নেই। তার থেকেও ওকে ফোন দিয়ে বলি যে কালকে সকালে বাসে উঠতে, আর পরের দিন থেকে তার কাজ শুরু। যাই তাই করি। আবার রিমি ফোন দিয়েছে। আবার কি হলো? শোনো, কালকের পরের দিন থেকে তোমার কাজ শুরু, তাই কালকেই কলেজে চলে আসবা। কিন্তু ম্যাম, আপনি তো বললেন 7 দিন ছুটি দিয়েছেন। দিয়েছিলাম, কিন্তু তা আর দেওয়া যাবে না। কিন্তু কেন ম্যাম? আমি যা বলছি তাই করো। দূর, ভাগ্য খারাপ। ভাবলাম অনেকদিন পর বাড়ি আসলাম, একটু ঘুরে বেড়াবো, কিন্তু তা আর হলোই না। কালকে সকালে চলে যেতে হবে। তারপর আমি রাতে খাওয়ার সময় মা ও রিয়াকে বললাম কালকে ঢাকা যাব। দেখলাম তারা কিছু বলছে না, মুখ টিপে টিপে হাসছে। তা আমি বুঝতে পারলাম, কিন্তু কেন হাসছে তা বুঝতে পারলাম না। সকাল 10টার সময় আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য বসে আছি। এমন সময় আমার সামনে একটা নীল রঙের প্রাইভেট কার এসে দাঁড়ালো। তারপর দেখলাম রিমি নামলো। কি হলো, বাস আসছে না? না। আমার সাথে চলো, একই জায়গাতেই তো যাব। দরকার নেই, বাসের মধ্যে কাজটা আমি ভুলিনি। কোন কাজটা? ওই যে মিথ্যা বলে মাইট প্লাস আমার বাবাকে কেন গালি দেওয়ালেন। আমার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেল। সরি, আসলে আমি তোমার উপর রাগ করে ওসব করছি। আমার ভুলের জন্য আমার বাবা মাকে কেন গালি দিলেন? সরি। সরেন, বাস চলে আসছে বলেই আমি বাসে চড়ে বসলাম। আমার পিছু পিছু রিমিও বাসে চড়ে বসলো। আমি কিছু বললাম না। সে তার কারের ড্রাইভারকে কার নিয়ে যেতে বলল। তারপর ম্যাম মানে রিমি আমার পিছু পিছু বাসে উঠে আসলো। আমি আমার মতো করে একটা ছেলের পাশের সিটে গিয়ে বসলাম। রিমি সোজা আমার কাছে এসে দেখলো যে আমার পাশের সিট ফাঁকা নাই। তাই সে ছেলেটাকে বলল, ভাইয়া আপনি একটু এই সিটটা ছেড়ে দিতে পারবেন? কেন আপু, কোনো সমস্যা নাকি? আসলে ভাইয়া উনি আমার হাজবেন্ড হয়। আমাকে দেখিয়ে বলল। আর আমি তো রিমির কথা শুনে আকাশ থেকে পড়লাম। ও, ঝগড়া লাগছে, কোনো সমস্যা নাই, আপনি বসেন। বলি ছেলেটা অন্য সিটে গিয়ে বসে পড়ল। তারপর রিমি আমার পাশের সিটে এসে বসে পড়লে আমি তার দিকে একবার তাকালাম। দেখলাম সে একটা শয়তানি হাসি দিল। রিমির হাসি দেখে আমার মাথাটা পুরাই গরম হয়ে গেল। তারপর আমি চুপচাপ বসেছিলাম। রিমি আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি বলি নাই। চলে আসলাম ঢাকায়। তারপর বাস স্ট্যান্ডে নেমে আমি চলে আসলাম আমার বাসার দিকে, আর রিমি চলে গেল তার বাড়ির দিকে। আমাকে রিমি বাসের মধ্যে আমারে কোনো কিছুই করলো না, আর সে আমাকে তুমি করে বলছে, এটা এখন লক্ষ্য করলাম। পরের দিন সকালে আমি রিমি ম্যামের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে ম্যাম ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখেই বলতে শুরু করলো, তুমি আসছো, চলো তাহলে যাওয়া যাক। ম্যাম আমি কই যাব? আমি না আপনার বাসায় চাকরের কাজ করি। তুমি আবার অফিসে কাজ করবা, বেশি কথা না বলে চলো। চলেন। তারপর আমি আর ম্যাম অফিসের জন্য বের হলাম। আমি ভাবছি রিমি এত ভালো হলো কি করে, আমার সাথে এমন ভালো ব্যবহার করছে কেমনে। 3-4 দিন আগেই তো আমার সাথে এমন ব্যবহার করলো, তা তো আপনারাই জানেন। চলে আসলাম অফিসে। তারপর আমি আর ম্যাম অফিসে ঢুকলাম। আমাকে দেখে তো অফিসের সবাই অবাক, সাথে জয়ও। তারপর আমাকে আমার কাজ দেওয়া হলো। আমার কাজ হলো আমি ম্যামের পিএ। আমাকে তার কেবিনের সামনের ডেস্ক দেওয়া হলো। তারপর আমি আমার কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল।
আমি লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম। সেখানে গিয়ে বসে আছি খাবারের জন্য, এমন সময় মুনিয়া চলে আসলো। কি ব্যাপার নীল সাহেব, আজকে অফিসে কেন? এখন থেকে আবার প্রতিদিন আসবো তো তাই। ও গুড। তা খাবার অর্ডার দিয়েছেন? দিয়েছি। আমার হাতে রান্না খেয়ে দেখেন কেমন লাগে। বিরিয়ানি বানাইছি। আপনারটা আপনি খান, আমি খাইলে কম হবে। হবে না, আপনি শুরু করেন। এদিকে রিমি বলছে, না, অনেক কাজ করলাম, এখন একটু খেয়ে আসি। মনে হয় নীলও খাইতে যাবে। আজকে নীলের সাথে খাবো। সেই কতদিন আগে একসাথে খেয়েছিলাম, তা তো আমার মনেই নেই। যাই, নীলকে নিয়ে ক্যান্টিনে যাই। রিমি তার কেবিনে থেকে বের হয়ে দেখে যে আমি আমার ডেস্কে নাই। এটা দেখে রিমির মন খারাপ হয়ে গেল। না, নীল মনে হয় ক্যান্টিনে চলে গেছে, আমিও যাই। আমি আর মুনিয়া বসে বসে খাচ্ছি আর গল্প করছি। এমন সময় কই থেকে যেন রিমি এসে আমাদের সাথেই বসলো। তারপর বলতে লাগলো, আমি আপনাদের সাথে বসে ডিস্টার্ব করলাম না তো? না না, আপনার অফিস, যেখানে খুশি বসতে পারেন। না ম্যাম, আমাদের সমস্যা হচ্ছে না। আর নীল সাহেব, আমার রান্না কেমন লাগলো? আপনি তো সেই রান্না করতে পারেন, খাবারটা সেই রকম হয়েছে। আমার কথা শুনে রিমি কেমন জানি রাগি রাগি ভাব নিয়ে আমার দিকে তাকালো। নীল সাহেব, আমার রুমে আসেন। ম্যাম, খেয়ে আসছি। জরুরি কাজ আছে, তাড়াতাড়ি আসেন। ও আসছি বলেই ম্যাম চলে গেল। বুঝলাম না কি এমন কাজ আছে এই দুপুরের সময়। না শুনে আসি কি কাজ আছে। চলে আসলাম ম্যামের কেবিনে। আসতে পারি ম্যাম? আসুন, আর এরপর থেকে আর কোনো অনুমতি নেওয়া লাগবে না। কেন ম্যাম? এমনি। আর কি যেন কাজ আছে বললেন? এই, তুমি মুনিয়ার সাথে কেন ক্যান্টিনে গেলে? ম্যাম, আমি আগে দিয়েছি, আর তারপর মুনি আসছে। আর ওর বানানো খাবার ভালো হয়, তাই না? ম্যাম, সেই। না বাবা, কালকে থেকে নীলের ডেস্ক আমার কেবিনের ভেতরেই হবে, আর আমার কেবিনের মধ্যে লাঞ্চ করব। ওরে বাইরে বের হতে দিব না। ওকে আর আজকে থেকে আমার বাসায় তোমায় থাকতে হবে। কেন ম্যাম? তুমি আমার পিএ, তাই তোমাকে আমার সাথে সব সময় থাকতে হবে। কিন্তু ম্যাম, আমি থাকবো না। থাকবে না? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তাহলে টাকাটা ফেরত দিতে হবে। ওকে ম্যাম, আমি থাকবো। আর আমাকে নিয়ে আসতে ও নিয়ে যেতে হবে। ওকে, না হলে আবার টাকার কথা বলবে। কি বাইক কিনবো? বাইক কেন? ওমা, আমাকে নিয়ে আসতে নিয়ে যেতে লাগবে না? গাড়ি আছে, তাতে যাবেন। রিমি মনে মনে ভাবছে, আমাকে বাইকে নিবে না, আর সেদিন সুমিকে নিয়ে আসলে গাড়ি ভালো লাগবে না, বাইক নিব, এটাই ফাইনাল। আর আজকে বিকেলে আমার বাসায় সব কিছু নিয়ে চলে আসবে। আপনার যা ইচ্ছা করেন বলেই আমার কেবিনে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম রিমি আমার সাথে এমন ব্যবহার করছে কেন। না, সত্যি শুনে আবার ফিরে আসতে যাচ্ছে। যাই হোক, কাজ করি, পরে ভাবা যাবে। তারপর কাজে মন দিলাম। বিকেলে কাজ শেষ হয়ে বাসায় আসার জন্য বের হলাম। বাহিরে এসে দেখলাম ম্যাম দাঁড়িয়ে। আমাকে দেখে বলল, এই নাও চাবি। কিসের চাবি? বাইকের চাবি। এটা দিয়ে কি হবে? আমাকে নিয়ে আসা নিয়ে যাওয়া হবে। আর আজকে তোমার মেসে গিয়ে কাপড় চোপড় নিয়ে আমার বাড়ি চলে আসবে। বেশি সময় নাই, আমি বাড়ি গিয়ে বাবাকে বলি তুমি আসছো। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। আমি আর কোনো রাস্তা না পেয়ে বাইকের দিকে গেলাম। দেখলাম R15 ভার্সন 3 এর নীল কালারের বাইক। তারপর আমি বাসায় চলে আসলাম। সেখানে জয়কে সব বলে রিমিদের বাসায় চলে আসলাম। তারপর আমি রিমিদের বাসায় অর্থাৎ ম্যামের বাসায় চলে আসলাম। দেখলাম ম্যাম সোফায় বসে বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি আসতেই আমাকে বলতে লাগলো, তুমি তাহলে আসলা? জি ম্যাম, চাকরকে তো তার মালিকের কথা শুনতেই হবে। আসো, তোমার রুম দেখিয়ে দেই। চলেন। তারপর ম্যাম আমাকে একটা রুম দেখিয়ে দিল। আমি গিয়ে দেখলাম রুমটা খুবই সুন্দর করে সাজানো। রুমটা মনে হয় আমি আসবো দেখে সাজানো হয়েছে। তারপর আমি রুমটাতে আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর আমি ফ্রেশ হয়ে এসেই বাসায় ফোন দিলাম। ঢাকায় এসে এখন মাকে ফোন দেইনি। হ্যালো রিয়া।
ভাইয়া কেমন আছিস? হ্যালো, তুই কেমন আছিস? আর মা কেমন আছে? ভালো। আমি রিয়া ও মায়ের সাথে কথা বলছি, এমন সময় কোথা থেকে যেন রিমি এসে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলতে লাগলো, এই কেড়ে আমার স্বামীর কাছে ফোন দিছে। কি আপনি নীলের বউ? কোনো সন্দেহ আছে নাকি? ও কবে বিয়ে করলো? মাত্র 3 বছর হয়, আর কখনো নীলের কাছে ফোন দিবা না। এই কে আপনি? আর আমার ভাই কবে বিয়ে করলো? কি? কে তুমি? আমি রিয়া। ও, আমি ভাবলাম ওই সুমি। আপনি কে? আমি রিমি। ও রিমি আপু, কেমন আছো? ভালো আছি মা, আর তুমি কেমন আছো? ম্যাম, আপনি কাকে মা বললেন? তোমার সাথে পরে কথা বলছি নীল। ওকে। তোমাকে বলিনি, তোমার ভাইকে বললাম। ও মা কই? এই নাও কথা বলেন। তারপর রিমি, মা আর রিয়া কথা বলছে, আর আমি নীরব দর্শক হয়ে শুনছি। প্রায় 20 মিনিটের মতো কথা বলে ফোনটা আমাকে দিল। তারপর আমাকে বলতে লাগলো, তাড়াতাড়ি নিচে আসো। কেন ম্যাম? খাবার খাইতে। আর তোমাকে বলছি না আমার নাম ধরে ডাকতে? সরি ম্যাম, আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী। আপনার নাম ধরে ডাকার কোনো যোগ্যতা আমার নাই। আমি যা বলছি তা করবে। এখনই বেশি কথা না বলে খেতে আসো। ওকে, আসতেছি। তারপর আমি নিচে খেতে আসলাম। টেবিলে গিয়ে দেখি আমার পছন্দের সব খাবার। স্যার আগে থেকেই বসে আছে। আমি গিয়ে খেতে বসলাম। স্যার, রিমি আর আমি খাবার খাইতে বসছি। টুকটাক কথা হলো স্যারের সাথে। তারপর আমি খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকালে রিমির ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে আমি খাবার খেয়ে অফিসের জন্য বের হয়ে গেলাম। গেট দিয়ে বের হয়ে দেখি রিমি দাঁড়িয়ে। আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণ লাগে বের হতে? আপনি জাননি কেন? কালকে বললাম না তোমার সাথে যাব? বলতে বলতে বাইক উঠে পড়ল। আমি আপনাকে নিয়ে যাব না। তাড়াতাড়ি চলো, আমার মিটিং আছে। আমি আপনার সাথে যাব না। না গেলে টাকাটা দিয়ে দাও। চলেন চলেন, মজা করছিলাম। কি আর করা, তাকে নিয়ে চলে আসলাম অফিসে। তারপর আমি আর ম্যাম মানে রিমি চলে আসলাম অফিসে। আমি চলে আসলাম আমার ডেস্কে, আর ম্যাম তার ডেস্কে চলে গেলে কাজে মনোযোগ দিলাম। তারপর প্রায় সব কাজ শেষ করে দিয়ে চলে আসলাম ক্যান্টিনে, কারণ কাজ করতে করতে দুপুর হয়ে গেছে। ক্যান্টিনে গিয়ে দেখি জয় আর মুনিয়া বসে আছে। আমি সোজা তাদের কাছে গেলাম। তারপর জয় বলতে লাগলো, স্যার কেমন আছেন? ওই হালা, কেডাই তোর স্যার? কেন আপনি? হালা, আমি কেমনে তোর স্যার হলাম? আমার থেকে বড় পোস্টে চাকরি করেন, তাহলে কি বলবো স্যার? মজা বাদ দিয়া খাবার অর্ডার দে। আমাগোটা দিছি, তুই তোরটা দে। তোরা কখন আসছিস? একটু আগে। আর আপনাকে একটা জিনিস দিব। 1 মিনিট, খাবার অর্ডার দিয়া নেই আগে। তারপর আমি খাবার অর্ডার দিলাম। তারপর বললাম, কি যেন বলছিলেন আপনি? আসলে আগামী শুক্রবার আমার বিয়ে। ও, এটা তো অনেক ভালো খবর। প্রায় 3 বছর রিলেশন করার পর বিয়ে করতেছি। খুবই ভালো কথা তো। আরে বিয়েটা কার সাথে হচ্ছে জানোস? না তো। এই নেন দেখেন। আমার হাতে একটা কার্ড দিয়ে বলল। আমি তো পুরাই অবাক। তারপর মুনিয়া আর জয়ের দিকে তাকাই দেখি তারা হাসতেছে। জয়, আমার আগে বলতে পারতি। বাদ দে, আর এই কার্ডটা ম্যামকে দিস আর আসতে বলিস। আচ্ছা। তারপর খাবার খাইয়ে নিজের ডেস্কে চলে আসলাম। দেখলাম রিমি মানে ম্যাম সামনে কতগুলো খাবার নিয়ে বসে আছে। তারপর বেশিরভাগ খাবারই আমার প্রিয়। আমি কেমনে দেখলাম এটা বুঝছেন না তো? তাহলে বলেই দিই। আসলে ম্যাম তার কেবিনে আমার ডেস্কে করে দিয়েছে। তারপর ম্যাম বলতে লাগলো, এতক্ষণ কই ছিলে? জি ম্যাম, ক্যান্টিনে। কি করছিলে? খাইতে গেছিলাম। কে কে? জি, আমি মুনিয়া। আমাকে বাকিটা বলতে দিল না। কি, তুই আবার ওই মেয়েটার সাথে গিয়েছিস? ম্যাম শুনুন আগে। সারাক্ষণ ওই মুনিয়ারে নিয়ে থাকিস কেন? এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ফোনটা বেজে যাচ্ছে। এটা দেখে ম্যাম বলতে লাগলো, কে ফোন দিছে, ধরো। তারপর আমি ফোনটা বের করে দেখলাম সুমি ফোন দিচ্ছে। আমি কেটে দিলাম। আবার ফোন দিচ্ছে। এটা দেখে সে আমার হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। কি সমস্যা? ফোন কেটে দিচ্ছেন কেন? কে আপনি?
আমি সুমি। আর নীলের ফোন আপনার কাছে কেন? কে আপনি? এই পিচ্ছি, তুই নীলের নাম ধরে ডাকিস কেন? নীল কি তো সমবয়সী নাকি? আপনি কে? আমি রিমি। কোন রিমি? তোকে কেন বলবো? নীলকে ফোনটা দেন। এই সেম রিয়াই, তুই বারবার একই কথা বলস কেন? নীল ভাইয়া বলে ডাকবি। ওইটা আমার হবু পর, ভাই ডাকমু কেমনে? কি? হুম। নাও তোমার বরের সাথে কথা বলো। হ্যালো, কি হয়েছে? কি হলো? কে ফোন ধরছিল? মেসেজ করে দিচ্ছি, এখন ফোন রাখো। তারপর মেসেজ দিলাম, তোমার ভাবি। সরি। কেন? এমনি। এই নিন বিয়ের কার্ড। শুক্রবার বিয়ে, আপনাকে যাইতে হবে আর আমার আজকে থেকে ছুটি লাগবে। ওকে। দুপুরে খাইছেন? না, আর খাবোই না। কেন খাবেন না? আপনি কি খাইছেন? অবাক হয়ে রিমির দিকে তাকাইলাম। একটু আগেই কি রেগেছিল, হঠাৎ করে আবার এত ঠান্ডা হলো কেন? আবার তুই থেকে আপনি? কাজে মন দেন। ক্ষুধা লাগছে, কিছু খেয়ে আসি। যদিও আমি খেয়ে আসছি তাও বললাম, কারণ আমি জানি রিমি এখন আর খাবে না, আর আমি খাইলেই সেও খাবে। কয়দিন থেকে মনে হচ্ছে রিমি এখনো আমাকে ভালোবাসে। মনে হয় সে ভাবছে ওইটা আমার বিয়ের কার্ড। আমার সাথে খাবেন? তারপর আমি আর রিমি খাইতে বসলাম। দেখলাম রিমি কান্না করতেছে, মনে হয় অনেক কষ্ট পেয়েছে। রিমির কান্না কেন জানি আমার সহ্য হলো না। হাজারো হোক, তাকে তো আমি এখনও ভালোবাসি। হ্যাঁ, আমি এখনও রিমিকে ভালোবাসি। সে আমাকে যতই কষ্ট দিক, ভালো তো বাসি, তাই না? খাইতেছি এমন সময় বললাম, জয় আর মনিয়ার বিয়ের কার্ড ওইটা। মানে কি? ওই কার্ডটা জয় আর মনিয়ার বিয়ের কার্ড। 3 বছরের রিলেশন করে বিয়ে। তো আগে বলনি কেন? বলে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এমন সময় জয় আর মনিয়া কেবিনে আসলো। আমাদের এমনভাবে দেখে বলতে লাগলো, সরি, আসলে আমরা ভুল সময়ে চলে আসছি। আরে না। নিচের দিকে তাকিয়ে আছে, মনে হয় লজ্জা পাইছে। আরে হালা, দিদি তো সব মাটি কইরা। আমরা কি জানতাম নাকি ভিতরে এইসব চলছে? জয় সাহেব। সরি ম্যাম। এই চুপ করো তো। তোমরা আসার সময় পাওনি? 3 বছর 2 মাস 4 দিন পর জড়িয়ে ধরলো। এটাও মনে আছে? বাদ দাও। ম্যাম, আপনাকে আর নীল সাহেবকে আসতে হবে কিন্তু। অবশ্যই আসবো। তারপর আবার আগের মতো আমাদের জীবন চলতে লাগলো। কাজ, ঘোরাফেরা ইত্যাদির মাধ্যমে আমার আর রিমির জীবন কাটতে লাগলো। রিমির বাবাও আমাদের সম্পর্কে জানে। সে কোনো কিছুই বলেনি, শুধু একটা কথা বলছে। সেটা শুনে আমার আর রিমি পৃথিবী পুরাই জ্বলে গেল। আরে ভাই, রঙিন স্বপ্নে। কারণ সে আমাদের বিয়ে নিয়ে আমার মায়ের সাথে কথা বলেছে। আজকে আমার আর রিমির হয়ে গেল, মানে বিয়ে, বাসর ঘরে। এখন তো আমি প্রতিশোধ নিব। কিসের প্রতিশোধ? আমার সাথে করা কাজগুলোর। আমি সরি, বুঝতে পারিনি। কোনো কিছু শুনবো না, প্রতিশোধ নিব। বললাম ভুল হয়েছে, আর এমন হবে না। তাও যদি না হয়, কি শাস্তি দিবে দাও? শাস্তি তো একটাই। কি শাস্তি? আমার একটা বাচ্চা চাই। কি? এটাই তোমার শাস্তি। তাহলে যে তোমাকে আরো কষ্ট করতে হবে? ব্যাপার না, করব। তাহলে বাচ্চাও আসবে, ব্যাপার না। শুরু হলো আমাদের বাচ্চা আনার মিশন।